পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা তারেক রহমানের। দেশ গড়তে জুলাই পদযাত্রা এনসিপির, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সনদ আদায়ের হুঁশিয়ারি, বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা। রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণঅভ্যুত্থানের মূল মন্ত্র, জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক। জুলাই আন্দোলনে ৩ লাখের বেশি গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের। এবং নির্বাচনে অনিয়মের মামলায় নুরুল হুদার জবানবন্দি। বিচারাধীন বিষয়ে মন্তব্যে নারাজ সিইসি। ফেব্রুয়ারি থেকে এপ্রিলে জাতীয় নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ কাজে লাগাতে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা প্রকাশ করেন। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে দোষারোপ করে কোনো ঐক্যের ডাক সফল হবে না। আহমেদ সালেহিনের রিপোর্ট। আমরা কি আমাদের বাবাদের ফিরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? বাবার সন্ধানে মেয়ের আকুতি ছুঁয়ে গেছে গোটা উপস্থিতিকে। বাদ যাননি তারেক রহমানও। শোকের আবহে চোখের পানি ঝরেছে তারও। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে। জুলাইয়ের শোক ও স্বৈরাচার পতনের 1 বছর পূর্তির বিশেষ অনুষ্ঠানে অংশ নেন গণঅভ্যুত্থানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের 734 জন শহীদ সদস্যের স্বজনরা। যুক্ত হন বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীর শেরেবাংলা নগরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজন করে গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতন্ত্রের পথে অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠানের ছাত্র জনতার, যেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন, বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ তৈরি হয়েছে। শহীদদের রক্ত যেন বৃথা না যায়, তাই গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে জানিয়ে বিএনপি নেত্রী বলেন, শহীদ ও গুম খুনের তালিকা প্রকাশ করতে হবে, দ্রুত বিচার করতে হবে হত্যাকারীদের। গুম খুন বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সব রাজনৈতিক দলই নির্বাচন চায়, তবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা প্রকাশ করেন তিনি। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপিকে দোষারোপ করে ঐক্যের ডাক সহায়ক নয়। রিফর্ম সংস্কার কথা তো আমরা বলেছি আগে, এখন অত্যন্ত সুচতুরভাবে একটা প্রোপাগান্ডা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার মানছে না বলেই দেরি হচ্ছে। অনুরোধ করব যে দয়া করে তারা এই বিষয়গুলো একটু ভালো করে দেখেন যে আমাদের 31 দফায় কি ছিল, এখন কি আছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো আগামী 5ই আগস্ট পর্যন্ত 36 দিন ব্যাপী বিএনপির কর্মসূচি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে বিএনপি আয়োজিত
আলোচনা সভায় যোগ দিয়ে নৃশংসতার বিচারের দাবি জানিয়েছেন শহীদ পরিবার ও আহতরা। এছাড়া গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো বিচার না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে। এতে অংশ নিয়ে আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শাতিলা শারমিনের রিপোর্ট। রক্তের বিনিময়ে যারা এই দেশ গড়ছে তারা তো আমাদের খোঁজ এখনই নেয় না, কোনো আমরা বিচার এই পর্যন্ত দেখতে পাই না। আমার ছেলেকে হারিয়ে একেবারে একা নিঃস্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি, কিন্তু বৈষম্যের শিকার আমরা আহতরা। স্বজন হারানোর বেদনার সঙ্গে ভবিষ্যতের চিন্তায় আতঙ্কিত নির্যাতিত পরিবারগুলো। জাতির আমূল নাড়া দিয়ে যাওয়া গৌরবের জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সম্মানে বিশেষ আলোচনা সভা জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রার আয়োজন করে বিএনপি। জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপির জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যে দীর্ঘ কর্মসূচি, তার প্রথম দিনে দেশজুড়ে এসেছিলেন শহীদ পরিবার এবং আহতরা। তাদের একটাই দাবি, এই নৃশংসতম নির্যাতনের এবং হত্যার বিচারের মুখোমুখি হোক অপরাধীরা। আমি ঢাকার দিকে রওনা দিলাম, আসবো, কিন্তু আসতে পারি নাই। আমার গাড়ি যদি 5 মিনিট চলছে, 10 মিনিট চলছে, আওয়ামী লীগের লোকগুলা ওরা মনে করেন 1 ঘন্টা আধা ঘন্টা করে গাড়ি খাড়া করে দিয়ে দিছে। আমরা দুনিয়াতে বাঁচে থাকতে ওনাদের বিচারটা আমরা একটু দেখে যাই, আমরা আর কিছু চাই না। সকল শহীদের বিচারটা যেন আমরা দেখে যেতে পারি। ছেলে তার প্রিয় ভাবনা। এ সময় উপস্থিত ছিলেন গত 17 বছরে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারগুলো। স্বৈরাচারের পতনের 1 বছর পার হলেও অমানবিক এসব হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? দুপুর 2টায় অ্যারেস্ট করেছে, রাত 2টায় ক্রস ফায়ার দিয়েছে। আমার ছেলের বিচার এখনো আমি পাই নাই। আমি আপনাদের সবার কাছে আমার ছেলের বিচার প্রার্থনা করি। আলোচনা সভায় যোগ দেন জামাতে ইসলামী, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। নেতারা ডাক দেন ঐক্যের। আগামী দিনের বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ করবে এদেশের রাজনীতিবিদ, এদেশের রাজনৈতিক দলগুলো, এদেশের আপামর জনতা। সংখ্যাগুরু নয়, সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি, সবার জন্য বাংলাদেশ আমরা সব দল মিলে গড়ব ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির 36 দিনের 22 ধরনের কর্মসূচি শুরু হয় মঙ্গলবার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচিতে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা দেন। বলেন, সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে জুলাই সনদ আদায় করা হবে। নাজমুল হোসেন রাজুর ছবিতে শাবাব ওয়াসির রিপোর্ট। বছর ঘুরে এলো রক্তাক্ত জুলাই। কোটা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলন, অতঃপর 16 বছরের দুঃশাসনের অবসানে বিজয়ের হাসি। আর ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ। মঙ্গলবার রংপুরের পীরগঞ্জে সে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। জিয়ারত শেষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই জুড়ে এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাতে চায় এনসিপি। এছাড়াও বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে এনসিপির অটল অবস্থানের কথাও জানান তিনি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। গণহত্যার বিচার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আবারও নতুন সংবিধান রচনার দাবি জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো যে সংবিধান, এই মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে সূচনা হলো এনসিপির জুলাই বর্ষপূর্তি কর্মসূচি। মাসব্যাপী সারা দেশে এই কর্মসূচির মাধ্যমে বিচার, সংস্কার ও নতুন বন্দোবস্তের পক্ষে জনমত তৈরি করার প্রত্যয় এনসিপি নেতাদের। পরে পদযাত্রার অংশ হিসেবে গাড়িবহর নিয়ে গাইবান্ধা অভিমুখে রওনা দেয় এনসিপি নেতাকর্মীরা। যাত্রাপথে সংক্ষিপ্ত বিরতি দিয়ে বিভিন্ন জায়গায় স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন দলের নেতারা। বিকেলে গাইবান্ধা পৌঁছানোর পর শহীদ মিনার অভিমুখে পদযাত্রা শেষে নেতারা বলেন, মৌলিক সংস্কারের মধ্য দিয়েই নির্বাচনে যেতে হবে। ভারত থেকে পতিত সরকারের দোসররা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তাদের। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে নতুন দেশ গড়ার লক্ষ্যে এনসিপি মাঠে নেমেছে বলেও জানান তারা। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। পদযাত্রা শেষে গাইবান্ধা থেকে আবারও রংপুর ফিরে যান এনসিপি নেতাকর্মীরা। সেখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান পরিদর্শন শেষে রংপুর শহরের শাপলা চত্বর হয়ে মেডিকেল মোড় অভিমুখে পদযাত্রা করেন নেতাকর্মীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণঅভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক দিয়ে তিনি বলেন, আর যেন 16 বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ চলছে। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে শুরু হলো মাসব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচি। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূস। ধন্যবাদ। এ সময় অতিথিদের সঙ্গে নিয়ে জুলাই অভ্যুত্থানের ঘটনাবহুল দিনলিপি নিয়ে জুলাই ক্যালেন্ডারের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানের ঘটনাবলী নিয়ে প্রদর্শন করা হয় প্রামাণ্য চিত্র। পুলিশ কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে জুলাই শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন ডক্টর ইউনূস। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। রক্তের বিনিময়ে পাওয়া দেশ গড়ার এই সুযোগ যেন হারিয়ে না যায়, সেজন্য জনগণকে সচেতন থাকার পাশাপাশি ফ্যাসিবাদের চিহ্ন দেখা মাত্রই তা বিনাশের আহ্বান জানান ডক্টর ইউনূস। যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা, জনতা, রিক্সা চালক, শ্রমিক, কিশোররা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে, এবং সেটা আমরা প্রতি বছর করব। স্বৈরাচার আবার কোনো রকমের কোথাও মাথাচাড়া দিতে না পারে। পরে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির প্রথম দিন যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দল। জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে নিজ নিজ জায়গা থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানান দলগুলোর শীর্ষ নেতারা। জামায়াতে ইসলামীর নেতারা বলেন, আগামী নির্বাচন জনগণের প্রত্যাশা অনুযায়ী না হলে মানুষ আবারও রাস্তায় নামবে। দ্রুত জুলাই সনদ ঘোষণা ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি করেন এবি পার্টির ও গণ অধিকার পরিষদের নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির প্রথম দিনে নানা উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন রংপুরের জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। এদিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পুরানা পল্টনে জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হয় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত। কারো কারো মনে বেশ সংশয় তৈরি হয়েছে যে কি এই আন্দোলন ব্যর্থ হয়ে গেল কিনা। আগামী নির্বাচন সুস্থ হইতে হবে, সঠিক হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পূর্বান্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের 36 দিন উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে দ্রুতই জুলাই সনদ ঘোষণার আহ্বান জানান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। জুলাই শহীদদের ভুলে গেলে আমাদের তো অস্তিত্বই থাকবে না।
জাতি হিসেবে আমরা অস্তিত্বহীন হয়ে পড়ব। নতুন এক বাংলাদেশের রূপান্তরের পক্ষে আমরা সাধারণ জনতার জোটে আমরা বিশ্বাসী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণহত্যার বিচারে জোর দেন। বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে রাষ্ট্র সংস্কারের জন্য অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করা প্রয়োজন। এই জুলাইকে মানুষকে ভুলতে দেওয়া যাবে না। জুলাই বিভাজন নয়, জুলাই আমাদের ঐক্যের প্রতীক। গত 1 বছরের সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশা ছিল, সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানোদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিশেষ দোয়ার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা পুরো জুলাই যাত্রা ছিল চরম উৎকণ্ঠা, আতঙ্ক আর দৃপ্ত সাহসের নাম, যেটির ইতি ঘটে 5 আগস্ট। বাংলার আপামর ছাত্র জনতার কাছে যেই দিনটি 36 জুলাই নামে পরিচিত। আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়করা বলেছেন, জুলাইয়ের মাঝামাঝিতে রংপুরে আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। হাসান ওয়ালির রিপোর্ট। বাকস্বাধীনতা কিংবা ভোটাধিকারের মতো মৌলিক অধিকারগুলো যখন ছিল অধরা, ঠিক সে সময় শ্যামল বাংলার বুকে নেমে আসে জুলাই বিপ্লব। কোনো রাজনৈতিক ব্যানার কিংবা পরিচিত নেতার মুখ নয়, একদল শিক্ষার্থী রাজপথে নামেন সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে। 2018 সালে সরকার কর্তৃক জারিকৃত সার্কুলারকে 24 সালের 5 জুন অবৈধ ঘোষণা করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। এরপরই 56% কোটা বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হতে থাকেন শিক্ষার্থীরা। 24 দিনের বিরতির পর 1 জুলাই কোটা বাতিলের নির্বাহী আদেশের দাবিতে শুরু হয় আন্দোলন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বলা চলে অহিংস একটি আন্দোলনকে বিক্ষুব্ধ করে শেখ হাসিনা নিজেই। আন্দোলনের এ পর্যায়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিমুখীন জনতা নেমে আসেন রাজপথে। 3 আগস্ট শহীদ মিনারে 1 দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলনে 1,500-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। শুরু হয় নতুন ইতিহাস। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলছেন, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার পতন। আমাদের কাছে সবসময় স্বপ্ন ছিল কোনো একটা সুযোগ আসলে অবশ্যই শেখ হাসিনার পতনের দিকে আমরা আগাবো। 16 তারিখ দিবাগত রাতে যখন ছাত্রলীগকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার পতনের প্রথম ধাপ শুরু হয়ে যায়। গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন, দীর্ঘদিনের দুঃশাসনে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল সাধারণ মানুষের। সামগ্রিকভাবে তখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় এবং আমরা মনে করি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সন্তানদের যখন তারা জীবন দিতে দেখলো, রক্ত দিতে দেখলো, তাদের ভয়টা কেটে গেল এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে আসে এবং দিন শেষে এটা অভ্যুত্থানের দিকে যায়। তরুণরা যদি জেগে গণঅভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলাম উত্তাল সেই সময়ের স্মৃতিচারণায় বলছেন, জুলাইয়ের অংশীজনদের অনৈক্যের কারণে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো, তবে হাল ছাড়তে রাজি নন তিনি। আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা ঐক্যমত থাকবে, সবাই একসাথে এই কাজটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এজেন্ডাগুলো ভাগ হয়ে যায়, অনৈক্য তৈরি হয়েছে, ফলে প্রত্যাশা পূরণ হয় নাই। এই যে আমরা বলতেছি জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই বা একটা হতাশা আসলে আছে সবার ভিতরে, এটাই প্রমাণ করে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা অনেক বড় ছিল। অন্যায় আর অবিচারকে বাংলার মানুষ যে অনন্তকাল ধরে মেনে নেয় না, তারই জলজলে উদাহরণ 2024 সালের জুলাই। যে জুলাইয়ের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক পাটাতনকে নতুন করে নির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন দেখার বিষয়, নতুন বন্দোবস্তের পথে কতটুকু হাঁটতে পারে বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। শেখ হাসিনার মামলার অভিযোগ গঠনে শুনানিতে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।
পরে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করা হয়। আগামী সোমবার হবে পরবর্তী শুনানি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিচারে মঙ্গলবার সকাল 11:30টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। এদিন এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। শুনানিতে তাজুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন দমনে সারা দেশে 3,05,311 রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় 95,313 রাউন্ড তাজা বুলেট। আসামিদের জ্ঞাতসারে এবং তাদের নির্দেশনায় দেশব্যাপী মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। এই ধারাবাহিকতায় নিরস্ত্র ছাত্র জনতার নির্যাতন করা হয়, প্রাণঘাতী অস্ত্র এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। এই আক্রমণে অনেকে স্থায়ীভাবে অন্ধত্ব বরণ সহ চিরতরে পঙ্গু হয়ে যায়। লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশ অনুসারে সারা দেশে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে 3,05,311 রাউন্ড গুলি বর্ষণ করা হয়। তার মধ্যে শুধুমাত্র ঢাকা মহানগরীতে গুলি বর্ষণ করা হয় 95,313 রাউন্ড। শেখ হাসিনা, কামাল ও মামুনের নির্দেশে সারা দেশে পদ্ধতিগতভাবে হত্যাযজ্ঞ চালানো হয় বলেও জানান তাজুল ইসলাম। প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলছেন, নির্দোষ প্রমাণ করে নজির করতে চান তিনি। আমার চেষ্টা থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে এই মামলা থেকে খালাস করার জন্য সর্বোচ্চ চেষ্টা আমার তো থাকবে। এদিনও কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। মামলার এ পর্যায়ে কোনো বক্তব্য না দেওয়ার কথা ট্রাইব্যুনালকে জানান তার আইনজীবী। আগামী সোমবার এ মামলার বিচারে ফের বসবে ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 2018 সালের জাতীয় নির্বাচনে অনিয়মের মামলায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাবেক সিএসি KM নুরুল হুদা। মঙ্গলবার বিকেলে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের খাস কামরায় জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 2 দফা রিমান্ড শেষে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে। বিকেল 5টায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের খাস কামরায় শুরু হয় জবানবন্দি গ্রহণ। ম্যাজিস্ট্রেটের কাছে জাতীয় নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ দায়ের করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল হুদা। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তদন্তকারী কর্মকর্তার কাছে তিনি নিজেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিষয়ে ইচ্ছা পোষণ করেন, তার কারণে তাকে আদালতে নিয়ে আসা হয় এবং সেখানে তিনি নিজের স্বইচ্ছায় তিনি তার এই 11 জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তার সবকিছু বিষয়ে তিনি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত 22 জুন উত্তরার নিজ বাসভবনে একদল জনতার হামলার শিকার হন সাবেক এই সিসি। পরে তাকে পুলিশের কাছে সুপর্দ করা হয়। 2014, 2018 ও 2024 সালে নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, KM নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়াল সহ 11 জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করেছে বিএনপি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় নয়, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন সাংবাদিকদের একথা জানান। প্রধান উপদেষ্টার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতে ভোট নিয়ে আলোচনা হলেও নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক হয়নি। এছাড়া সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট আয়োজনে সরকার এবং ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সিইসি। এদিকে সাবেক 2 সিইসির গ্রেপ্তারের বিষয়ে মন্তব্য করতে নারাজ AMM নাসির উদ্দিন। গেল 26 জুন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তার সরকারি বাসভবনে যান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এরপর অসুস্থতার কারণ দেখিয়ে সরকারি ছুটি সহ 4 দিন পর মঙ্গলবার অফিসে আসেন সিইসি।
এরপরই গণমাধ্যমের কৌতূহলের অবসান হয়। দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিএসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ছিল নেহাত সৌজন্য সাক্ষাৎ, তবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে বলেও জানান সিএসি। উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা, নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্য ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এটা আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। জানান, সরকারের কমিটমেন্ট অনুযায়ী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে কাজ করছে ইসি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সরকার আন্তরিক বলেও জানান নাসিরউদ্দিন। আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিয়েছি। লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে, ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবির প্রশ্নে সিএসি বলেন, জোর করে চেয়ারে বসেনি কমিশন। আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই, তো আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের প্রথম দিনে নতুন কমিটির আত্মপ্রকাশ হলো অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন কমিটি ঘোষণা করে ইশতেহার তুলে ধরেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ। সংস্কারের আগে নির্বাচন করতে চাইলে প্রতিহতের হুঁশিয়ারি দেন নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন। পুরো জুলাই মাস জুড়ে আগুনের ফুলকির মতো ছড়িয়ে পড়ে আন্দোলন। ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের মধ্য দিয়ে শুরু হয় নতুন বাংলাদেশের যাত্রা। পহেলা জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে আত্মপ্রকাশ করল অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া সংগঠনের নতুন কমিটি। লিয়াজো কমিটি, আর্থিক স্বচ্ছতা তদন্ত এবং জুলাই শোক ও স্মৃতি উদযাপন কমিটি নামে এই তিন কমিটি এগিয়ে নিয়ে যাবে সংগঠন। আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি কমিটি কাজ করবে। কমিটি 15 দিনের মধ্যে প্রতিবেদন জানাবে। ততদিন সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। স্বচ্ছতা তদন্ত কমিটি 15 কার্য দিবসের ভিতর একটি শ্বেতপত্র প্রকাশ করবে এবং এই কমিটি তদন্ত যে কদিন চলমান থাকবে এবং তদন্ত চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ইউনিটের সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে। সংগঠনের ইশতেহার পাঠ করেন সভাপতি। প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র প্রকাশ, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা, আহত ও নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বিচারের দাবি জানানো হয়। সংস্কারের আগে নির্বাচন করতে চাইলে প্রতিহতের ঘোষণা দেন সভাপতি রিফাত রশিদ। 90 যে আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের নীতিমালা দাবি দেওয়া উত্থাপন করে পরবর্তী সংসদে সেটিকে আসলে হাওয়ায় মিলিয়ে দিয়েছিল, উড়িয়ে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। সেই চক্রান্ত আমরা ভণ্ডুল করে দেব এবং গণসার্বভৌমত্বের ভিত্তিতে নতুন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সংবিধানের রাজনীতি আমরা বেগবান করব। সংস্কার ব্যতীত জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কোনো প্রকার নির্বাচনের সুযোগ নেই। যদি কেউ নির্বাচন করতে চায়, বাংলাদেশের ছাত্র জনতার রক্তের সাথে তারা বেইমানি করবে এবং আমরা সেটি প্রতিরোধের ঘোষণা দিচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনের খসড়া কমিটি পরে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিয়ে কার্যক্রম চালানো হবে বলে জানানো হয়। সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পহেলা জুলাই থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সমাজ ছাত্র সংসদ। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সদস্য সচিব জাহিদ হাসান। এ সময় দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের আহ্বান জানান তিনি। অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে 1 জুলাই থেকে 36 জুলাই অর্থাৎ 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রতিজ্ঞা করা হয়েছিল, ওয়াদা দেওয়া হয়েছিল 30 কার্য দিবসের মধ্যে ঘোষণাপত্র দেওয়া হবে। ঘোষণাপত্র হয়নি। ইন্টারিম গভর্নমেন্ট কবে নির্বাচন দিবে সেই বৈধতা তারা লন্ডনে গিয়ে নিয়ে এসছে। আমরা সন্দেহ প্রকাশ করতে চাই ঘোষণাপত্রের বৈধতার জন্য আপনাদের আবার লন্ডনে যেতে হবে কিনা। সুতরাং কোনো পলিটিক্যাল পার্টির কাছে ক্ষমতাকে বর্গা না দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। প্রবাসের সময় আরও থাকছে। শেষ রক্ষা হলো না থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে ফোনালাপ ফাঁসের জেরে বরখাস্ত হলেন পেতং তার্ন। সাংবিধানিক আদালতের রায়ে
গায়ের জোরেই পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামিদের অব্যাহতি দিয়েছিল তৎকালীন দুর্নীতি দমন কমিশন। এমনটাই দাবি করে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও মামলাটি পরিসমাপ্তি করা হয়। গেল জানুয়ারিতে শুরু হওয়া অনুসন্ধানে ইতোমধ্যে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম দুর্নীতির প্রমাণও মিলেছে। পদ্মা সেতু পরামর্শক নিয়োগের মামলার নিষ্পত্তির দীর্ঘ 1 যুগ পর গেল জানুয়ারিতে তা পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। গঠন করা হয় উচ্চ পর্যায়ে কমিটি। 2012 সালে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে 7 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে দুদক। 2014 সালে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করে তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। রাজনৈতিক পট পরিবর্তনের পর ফের অনুসন্ধানে মিলতে শুরু করে নানা তথ্য উপাত্ত। ইতোমধ্যে তৎকালীন সেতু সচিব মুশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের নথিপত্র এখন দুদকের কবজায়। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, বেশ কিছু দুর্নীতির তথ্য মিলেছে। পিপিআর পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা, তাতে আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি, সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এটাতে আমাদের একটা ম্যানস্টিয়া কিংবা একটা অসৎ উদ্দেশ্য, অপরাধ প্রবণতা এটার মধ্যে থেকে যায়, সেটা প্রমাণিত হয়ে আসে। মামলায় আসামিদের অব্যাহতির পিছনে তৎকালীন কমিশনের দায় আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান চেয়ারম্যান। মামলার যে বিষয়গুলি, উপাদানগুলি সঠিক থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আদালতে এটার এফআরটি দাখিল করা হয়। এরপরে আমরা এটা পুনরায় বিবেচনা করতে বসি এবং বিবেচনা করে আমাদের মনে হয় যে এটা অনেকটা আমরা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। আব্দুল মোমিন বলেন, নতুন তদন্তে কারো সংশ্লিষ্টতা মিললে তাদেরও আইনের আওতায় আনা হবে। যদি এর মধ্যে কারো গাফিলতি আমরা পর্যবেক্ষণ করি, সেটাকে আমরা বিবেচনায় আনবো, না আনার কোনো কারণ নেই। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 2 ভারতীয় নাগরিক নিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র। পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকার বাসিন্দা হিসেবে কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট। বিষয়টি জানাজানির পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এরই মধ্যে তদন্ত শুরু করে ওই 2 এনআইডি ব্লক করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। সোহাগ হায়দারের রিপোর্ট। বজেন্দ্রনাথ রায় প্রধান ও ভবেন্দ্রনাথ রায় প্রধান নথি অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারি গ্রামের বাসিন্দা তারা, অথচ সম্প্রতি তারা বাংলাদেশের নাগরিকত্ব সনদ নিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকা থেকে। কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট। সম্প্রতি তাদের বাংলাদেশি নাগরিকত্ব নেওয়া প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হলে জায়গিরপাড়া এলাকার কোনো বাসিন্দা তাদের চিনতে পারেননি। হিন্দু মুসলমান যারা এখানে আছে সবাইকে চিনি জায়গিরপাড়া। এই পরিবারটাকে তো আমি চিনি না। 80 বছর পর্যন্ত লোক আছে, তারা কোনোদিন বলতে পারতেছে না, ছবিগুলো দেখে বলতে পারতেছে না এরা এই জায়গার মানুষ। আমরা ভোটার তালিকারও কাজ করছি, আমার জানা মতে এই নামে কোনো ব্যক্তি এই এলাকায় নেই। উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি জানার পর ওই 2 ভারতীয় নাগরিক কিভাবে বাংলাদেশি জন্মসনদ ও ভোটার কার্ড করলো তা নিয়ে তদন্ত চলছে। আর এরই মধ্যে অভিযুক্তদের এনআইডি ব্লক করা হয়েছে বলে জানায় নির্বাচন অফিস। তদন্তে বের হয়ে আসছে, তখন নির্বাচন অফিস তাদের এই এটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, আপাতত স্থগিত করেছে এবং সকল কার্যক্রম বন্ধ আছে। যেহেতু এটা তদন্তাধীন এবং এখনো সিদ্ধান্ত হয়নি, সে প্রেক্ষিতে বর্তমানে 2টি এনআইডি লক করা আছে। ভারতীয় নাগরিক বাংলাদেশি বাসিন্দা হওয়ার রহস্য উন্মোচনে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব কাদের দেয়া হবে তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সংবাদকর্মীদের কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে চট্টগ্রাম বন্দর 3 দিন বন্ধ থাকলেও আমদানি রফতানি বাণিজ্যে তেমন প্রভাব পড়েনি। এদিকে অর্থ উপদেষ্টা বলেছেন, চলতি অর্থ বছরেই নির্বাচনের সম্ভাবনা থাকায় সরকার আগেই নির্বাচনী বাজেট ঠিক করেছে। নির্বাচনী বাজেট বরাদ্দে কার্পণ্য করা হবে না বলেও জানান তিনি। পোর্ট অ্যাকচুয়ালি বন্ধ ছিল না, পোর্টে যে অবস্থা ছিল 3-4 দিন একটা অলরেডি
যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিলো, জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভিতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে। সিদ্ধান্ত হচ্ছে এখন যেটা আছে এটা বন্দর ডিসাইড করে কারা করবে, ডিপিএম 6 মাসের জন্য। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং করার জন্য একটা আমাদের বিষয় আছে, সেটা আমরা করছি, কারণ কন্টেইনার হ্যান্ডলিংয়ের ব্যাপারে একটু ইস্যু হচ্ছে। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনীতে অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করবো না। চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুল শিক্ষককে খুঁটিতে বেঁধে মারধর ও নির্যাতন করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করেছে। মিলিয়ে আমাকে এলো বাতারি হক স্টিক এবং এই লাঠি দিয়ে গুরুতর আহত করে। আমার মাথাটা পুরো মাথায় ব্যথা। মাস্টার কিন্তু আব্দুর রহমান ওখানে জড়িত ছিল না। ওনাকে আমি টাকা নিয়ে আমি টাকা সাইন করবো না, ওরা আনে তারা কি ধরে আনেছে ওটা সাইন করো, ওকে আমি কেন সাইন করবো? আমি তো তেমন টাকা নেই, ওরা আব্বাই যদি আমার সম্পত্তি পাই আমি যখন আমার মা সম্পত্তি আমি দিতে পারবো, তাহলে আমি টাকা নিয়ে আমি সাইন করবো কেন? এরপর মারছে। ঘটনার পর শিক্ষকের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করেন। সোমবার পুলিশ আব্দুল হান্নান ও আবু বক্করকে গ্রেফতার করে। মারধরের যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে প্রধান শিক্ষকের স্ত্রী বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করেছেন এবং পুলিশের পক্ষ থেকে 2 জনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। বাকি আসামিদেরকে গ্রেফতার করার প্রচেষ্টা অব্যাহত আছে। ভুক্তভোগী আব্দুর রহমান বান্দরবান সদরের কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন প্রবাসী সময়। শেষ রক্ষা হলো না থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে ফোনালাপে সীমান্ত ইস্যুতে সেনা কমান্ডারের সমালোচনা করায় তাকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এই রায় দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। তাকে 15 দিনের মধ্যে নিজের পক্ষে যুক্তি উপস্থাপন করতে বলা হয়েছে। এই সিদ্ধান্তের পর তার স্থলে এখন থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন উপপ্রধানমন্ত্রী। বিরোধীদের অভিযোগ, দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দিয়েছেন পেতংতার্ন। আইন কলেজের ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল কলকাতা। সোমবারও শহরের বিভিন্ন এলাকায় প্রতিবাদে সামিল হন আইন বিভাগের ছাত্রছাত্রীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সমর্থকরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতার অন্যতম আইন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান সাউথ ক্যালকাটা ল কলেজে ঘটে যাওয়া পাশবিক নির্যাতনকে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা হিসেবে মনে করা হচ্ছে। এই ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন আইন বিভাগের ছাত্রছাত্রীরা। ঘটনাটি গত কয়েকদিন ধরেই যেন গোটা কলকাতাকে প্রতিবাদী করে তুলেছে। মিছিল, মিটিং, পথসভা কিংবা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল হতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদদের। সোমবারও পথে নেমে বিক্ষোভ করেন জুনিয়র আইনজীবীরা। গত 25 জুন রাতে দক্ষিণ কলকাতার কলেজটিতে ঘটে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা। এতে প্রধান অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের এক শীর্ষ নেতা, যদিও পুলিশ প্রধান অভিযুক্ত সহ বাকিদেরও গ্রেপ্তার করেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পর্তুগালের জনজীবন। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে চলতি সপ্তাহে কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ছাড়িয়েছে 45 ডিগ্রি সেলসিয়াসে। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পর্তুগালের রাজধানী লিসবন সহ সারা দেশ। প্রচণ্ড গরমে বিপাকে পর্যটকরাও। প্রখর রোদে তাই সঙ্গী ছাতা অথবা হ্যাট, এর পরও যেন রেহাই মিলছে না। সেই সঙ্গে সানস্ক্রিন ব্যবহার করেও চলছে রোদের তীব্রতা থেকে ত্বক বাঁচানোর চেষ্টা।
রৌদ্র এড়িয়ে ছায়া বেছে নিতে হচ্ছে পর্যটকদের। সেই সঙ্গে কিছুক্ষণ পরপর পানি পান করতেও দেখা যাচ্ছে। শীতল পানিতে গা ভেজাতে সৈকতে ভিড় করছেন অনেকে। টুকটুক চালক বা ট্যুর গাইড থেকে শুরু করে তীব্র তাপপ্রবাহের ভোগান্তিতে স্থানীয়রাও। প্রচুর পানি পান, ছাতা ব্যবহার বা হালকা কাপড় পরেও এই তাপপ্রবাহ থেকে বাঁচা যাচ্ছে না। সবাইকে বলবো রোদ এড়িয়ে ছায়ায় অবস্থান করুন। এটা আমাদের জন্য আরো কঠিন, কারণ ব্রিটেনে সাধারণত এমন গরম দেখা যায় না। আমরা প্রচুর পানি পান করছি, না হেঁটে যতটা সম্ভব ট্যাক্সি ব্যবহার করছি। পর্তুগালের আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় রোববার দক্ষিণ পূর্বাঞ্চলের শহর মোরায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 46.6 ডিগ্রি সেলসিয়াস, যা জুনের অতীতের সব রেকর্ড ভেঙেছে। লিসবন সহ দক্ষিণ ও সেন্ট্রাল পর্তুগালের 5 জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। টাওয়ার হ্যামলেটসে বাংলাদেশ হেরিটেজ মাস পালনের প্রস্তাব দিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সঙ্গে বৈঠকে প্রস্তাব দেন তিনি। বলেন, রন্ধনশৈলী, শিল্প ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে প্রবাসে বাঙালির ঐতিহ্য তুলে ধরা জরুরি। এজন্য একটি যৌথ কার্যকরী দল গঠনের আহ্বান জানানো হয়। প্রস্তাবটি স্বাগত জানিয়ে মেয়র লুৎফুর রহমান বলেন, এমন উদ্যোগ নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শেষ হলো 7ম বাংলা বইমেলা। ঢাকা ক্লাব অব ফ্লোরিডায় আয়োজনে এবার প্রথমবারের মতো মেলায় ঢাকার বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা অংশ নেয়। মেলার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। মেলার মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ফ্লোরিডা বাংলা বইমেলা লোকে লোকারণ্য। রোববার বিকেল থেকে মেলা প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। প্রথমবার বইমেলায় অংশ নেয় ঢাকার বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা। দিনব্যাপী বইমেলায় আড্ডায় মাতেন লেখক, পাঠক ও প্রকাশকরা। ঢাকা ক্লাব অফ ফ্লোরিডার আয়োজনে 7ম বাংলা বইমেলার উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। আমাদের এই প্রাণের মেলার উদ্বোধন ঘোষণা করছি। স্থানীয়ভাবেও অনেকে বইয়ের পসরা সাজিয়ে বসেন মেলায়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়। খুদে লেখকদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের পাশাপাশি শিশু কিশোররাও ছিল বইমেলার প্রাণ। খুব ভালো সাড়া পেয়েছি, লেখকরা এসেছে আমাদের ফ্লোরিডার সব জায়গা থেকে, এবং আমাদের প্রকাশনীরা সবাই খুব হ্যাপি। তারা অনেক অনেক বই বিক্রি করেছে। এইবারের বইমেলা অন্যান্য বর্ষের বইমেলার চাইতে অনেক সুন্দর এবং উন্নত মানের। অনেক লোকজন জড়ো হয়েছে, নিউ ইয়র্ক থেকে অনেক প্রকাশনা আসছে। একদিকে মেলা প্রাঙ্গণে চলে বইয়ের বেচাকেনা, অন্যদিকে মঞ্চে বাহারি অনুষ্ঠান দিয়ে সাজানো সাংস্কৃতিক পর্ব উপভোগ করেন আগতরা। প্রশংসা কুড়ায় ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে বাংলার লোক ও কারুশিল্পের প্রদর্শনী। আমি মনে করি এবার বইমেলা খুবই সফল হয়েছে। নানান জায়গা থেকে মানুষজন এসেছে, অনেক দূর দূরান্ত থেকে। আমাদের এইবার বইমেলাতে প্রথমবারের মতো আমাদের 4টি প্রকাশনী গ্রুপ ছিল। স্থানীয় তরুণ ও অভিজ্ঞ শিল্পীদের পাশাপাশি মেলায় যোগ দেন এ সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী পারসা ইভানা। সঙ্গীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নি। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতির সমাহার ছিল ফ্লোরিডার 7ম বইমেলায়। ফ্লোরিডাবাসী পুরো একটি দিন কাটিয়েছেন বাঙালিয়ানায়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। ইতালির ভেনিসে অনুষ্ঠিত হলো গ্রীষ্মকালীন মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। হাজার হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে শহরের বুকে নেমে আসে এক টুকরো বাংলাদেশ। স্থানীয় সময় রোববার টানা 4র্থবারের মতো বাংলা মেলা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন বাংলা মিউজিক ভেনিস। হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শহরের মার্ঘেরা আম্মার পাবলিক পার্ক। নানা সাংস্কৃতিক আয়োজন ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন তারা। মেলা উদ্বোধন করেন ভেনিস সিটি কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট মিলিয়ানো স্কারপা। বিদেশের মাটিতে নিজেদের সংস্কৃতি তুলে ধরতে পেরে খুশি আয়োজকরা। সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম ম্যাচটা জয় দিয়ে রাঙাতে চান টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। লঙ্কানরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও বাংলাদেশ ভালো করতে চায় এ ফরম্যাটে। সিনিয়ররা না থাকলেও তরুণরা সময় পেলে ভালো করবে বলে প্রত্যাশা মিরাজের। অন্যদিকে শ্রীলঙ্কাও মুখিয়ে জয় দিয়ে মিশন শুরু করতে। কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সদ্য সাবেক অধিনায়ক নাজমুল শান্ত মাঠে ঢুকেই গেলেন উইকেট দেখতে। অধিনায়কত্ব ছাড়লেও অভ্যাসটা যে বদলায়নি। সঙ্গে লিটন দাস, পরে যোগ দিলেন মেহেদী হাসান মিরাজও। সাবেক বর্তমান মিলিয়ে ৩ অধিনায়কের ছোট্ট একটা মিটিং উইকেটের পাশে। প্রথম ওয়ানডেতে জয় পরাজয়ে উইকেটটা যে হতে পারে বড় নিয়ামক। ছন্নছাড়া বাংলাদেশ পছন্দের ফরম্যাটে র্যাঙ্কিংয়ে আছে সবচেয়ে নিচে। মেহেদী হাসান মিরাজ ক্রাইসিস ম্যান। আরও একবার টালমাটাল অবস্থায় তার হাতে দায়িত্ব। নতুনভাবে তার হাত ধরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় টিম টাইগার্স। উইকেটটা অনেক ভালো উইকেট হবে, ব্যাটসম্যানদের জন্য অনেক আইডল হবে, রান করার মতন উইকেট হবে এবং আমরা আসলে চেষ্টা করব যে এখানে রান করাটা, কারণ আমাদের বোলিং অ্যাটাকও খুব ভালো আছে, ওদেরও ব্যাটিং অ্যাটাক খুব ভালো আছে, আপনার বোলিং সাইডও অনেক ভালো। আমার কাছে মনে হয় যে দুই টিমের ব্যালেন্সটা খুবই ভালো। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে আছে অভিজ্ঞতার ঘাটতি, যা স্বীকার করলেন মেহেদী হাসান মিরাজ। নতুন যুগে মানিয়ে নিতে সময় চাইলেন টাইগার অধিনায়ক। কিছু সিনিয়র প্লেয়ার থাকলে অবশ্যই ভালো লাগতো, আর যেহেতু নেই, তাদের জায়গাগুলো কারা আসবে সেটা নিয়ে আমরা পরিকল্পনা করছি। একটা দুইটা সিরিজই এটা হবে না, এটার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। বৈচিত্র্যময় বোলিং অ্যাটাক নিয়ে ভয় ধরাচ্ছে লঙ্কানরা। টেস্ট সিরিজ জিতে আছে দারুণ আত্মবিশ্বাসে। বাংলাদেশকে অবশ্য এই ফরম্যাটে সমীহ করছে লঙ্কানরা। মিরাজ অধিনায়ক হিসেবে কেমন সেটা জানা নেই, তবে সে ব্যাটার বোলার হিসেবে দারুণ। মুস্তাফিজকে নিয়ে আমরা আলাদা পরিকল্পনা করেছি। আমরা জয় দিয়ে শুরু করতে চাই। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ মানে ভিন্ন এক উত্তাপ। সাম্প্রতিক সময়ে তৈরি হয়েছে নতুন দ্বৈরথ। লঙ্কানদের মাটিতে মিরাজের অধিনায়কত্বে নতুন দিনের সূচনা হবে কি প্রেমাদাসায়, সেই অপেক্ষায় টিম বাংলাদেশ। প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? দলীয় সূত্রের খবর, অভিষেক হতে যাচ্ছে বাঁহাতি ওপেনার পারভেজ ইমনের। তবে চিন্তার কারণ ম্যাচের আগের দিন রিশাদ হোসেনের অনুশীলনে না আসা। শারীরিক অসুস্থতায় তার একাদশে থাকা নিয়ে আছে শঙ্কা। 3 পেসার, 2 স্পিনার আর 7 ব্যাটার নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ। কলম্বো থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশ কেমন হতে পারে এবং কি উইকেটের চরিত্রটাই বা কেমন, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশ দলের একাদশটার কথা যদি আলোচনা করি, সিনিয়র 2 ক্রিকেটারের কথা বারবারই আসবে। মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের জায়গায় কারা কারা স্থান পাবে এই বিষয়টা নিয়ে আসলে আপনারা জেনেছেন এরই মধ্যে। আরেকটা জায়গায় যদি বলি, ওপেনিং থেকে 11 নম্বর পর্যন্ত আসলে কারা কারা থাকতে পারেন। তানজিদ তামিম অবধারিতভাবেই তিনি আছেন একাদশে, এটা একেবারে নিশ্চিত। তার সঙ্গী কে হবেন, নাইম শেখ নাকি পারভেজ ইমন? যতটুকু বোঝা গেছে অনুশীলন দেখে পারভেজ ইমনকে নিয়ে আমরা দেখেছি সিনিয়র সহকারী কোচ বেশ খানিকটা সময় কাজ করেছেন। সেক্ষেত্রে পারভেজ ইমনের ওডিআইতে অভিষেকের একটা সম্ভাবনা রয়েছে। 3 নম্বর পজিশনটা ফিক্সড। নাজমুল হোসেন শান্ত খেলবেন এখানে। 4 নম্বর পজিশনে কে খেলবেন? মেহেদী হাসান মিরাজ খেলবেন নাকি তাওহিদ হৃদয় খেলবেন? মিরাজকে আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজে 4 নম্বর পজিশনে ব্যাট করেছেন, রানও পেয়েছেন। তবে লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে আসলে বাংলাদেশ দল যেতে চাচ্ছে, যার শুরুটা এখান থেকে করতে চাচ্ছে নতুন অধিনায়ক, পাশাপাশি 2027 বিশ্বকাপ রয়েছে। সব কিছুর বিবেচনা করে 4 নম্বর পজিশনে হয়তো তাওহিদ হৃদয়কে আমরা দেখতে পারি। সেই ক্ষেত্রে 5 নম্বর পজিশনে মেহেদী হাসান মিরাজকে হয়তো দেখা যেতে পারে। পাশাপাশি যদি বলি লিটন দাসের কথা, তাকে হয়তো বা আমরা দেখতে পাবো 6 নম্বর পজিশনে। ওপেনিংয়ে যদি তার লাস্ট 6-7টা ইনিংসের দিকে তাকায়, সেক্ষেত্রে কিন্তু একেবারে হতাশ হতে হবে। সিঙ্গেল ডিজিটে রান করেছেন, সেই জায়গা থেকে মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারে তাকে একটা সুযোগ দেওয়া হবে।
7 নম্বর পজিশনে জাকের আলী অনেক নিশ্চিত বলাই যায়, কারণ তিনি রেগুলারলি এই ফরম্যাটে এই পজিশনে খেলে আসছেন, পারফর্ম করছেন। 8 নম্বরে রিশাদের থাকার কথা, কারণ একমাত্র লেগ স্পিনার বাংলাদেশ দলে আছেন এই রিশাদ হোসেন। 3 পেসারের মধ্যে মুস্তাফিজ তাসকিন অবধারিতভাবেই আছেন। তানজিম সাকিবের কথা বলতে হয়, তার ভালো অভিজ্ঞতা রয়েছে শ্রীলঙ্কার মাটিতে, এশিয়া কাপে তিনি অভিষেক যখন হয়েছিল ভালো করেছেন। এরকম একটা একাদশ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। যদি সাকিবকে না নেয় সেক্ষেত্রে হাসান মাহমুদ হয়তো একাদশে শেষ পর্যন্ত ইনক্লুশন হতে পারে। রিশাদকে নিয়ে খানিকটা বিড়ম্বনায় পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে, কারণ একমাত্র লেগ স্পিনিং অপশন কিন্তু তিনি, আর তাকে ছাড়া কিন্তু একেবারে খুব বেশি বৈচিত্র্য নেই বাংলাদেশের বোলিং অ্যাটাকে যদি আপনি বলেন শ্রীলঙ্কার তুলনায়। সেক্ষেত্রে তাকে পাওয়ার জন্য টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত চেষ্টা করতেই হবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান বেগম জিয়ার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের শঙ্কা তারেক রহমানের। দেশ গড়তে জুলাই পদযাত্রা এনসিপির, ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সনদ আদায়ের হুঁশিয়ারি। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে অটল থাকার ঘোষণা। এবং রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করাই ছিল গণঅভ্যুত্থানের মূল মন্ত্র। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন করে প্রধান উপদেষ্টা। স্বৈরাচার মাথাচাড়া দিলেই বিনাশের ডাক। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।